হ্যালো সম্মানীয় ত্রিপুরাবাসী, কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস দুটি ম্যাটার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, যেটা বর্তমানে সকল চায়ের দোকান, হাটে, বাজারে একই বিষয় নিয়ে চর্চা। কি? ত্রিপুরায় শুরু হচ্ছে SIR, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, যাকে ব্যঙ্গাত্মক ভাষায় বিদেশি চিহ্নিতকরণও বলা হয়ে থাকে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং চাকরি প্রত্যাশীদের জন্য যেটা ফিক্সড পে SLP, সুপ্রিম কোর্টে যে SLP করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে, বর্তমানে গতকালকে 20/2/2026 তারিখে সুপ্রিম কোর্টে এটা নিয়ে পদক্ষেপ নেওয়ার বিষয় ছিল। সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ নিয়েছে, বর্তমানে এটা কী স্ট্যাটাসে রয়েছে, কি হলে নেক্সট হিয়ারিংয়ের ডেটে বা নেক্সট যে একটি ডেট দেওয়া হয়েছে সেই ডেটে কি হতে পারে, কেসটা কি অ্যাডমিশন হবে, যদি হয় কি হবে, যদি না হয় কি হবে, সেটা কি গভর্নমেন্টের ফেভারে যাবে নাকি সেটা শিক্ষক কর্মচারীদের ফেভারে যাবে, ইন ডিটেলস দুটোটা বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস টপিক হলো SIR, যেটা ভোটার তালিকা শুদ্ধিকরণ করা হচ্ছে। ত্রিপুরায় শুরু হচ্ছে এপ্রিল মাসে। যদি আপনারা ত্রিপুরার জনগণ হয়ে থাকেন, প্রাপ্তবয়স্ক বা যারা ইয়ং এজে রয়েছেন, মানে যাদের বয়স 18 হয়ে গেছে, বা তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছ, চাকরির জন্য প্রস্তুতি করছো, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর আপনারা যারা সরকারি এমপ্লয়ি পেনশনার রয়েছেন আপনাদের জন্য তো গুরুত্বপূর্ণই। এ দুটোটা টপিক ইন ডিটেলস নিজের ভাষায় সহজ সরলভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে চেষ্টা করব, যাতে করে আপনাদের মনে কোনো সংশয় না থাকে, এবং যদি SIR শুরু হয় সেটার সাপোর্টিং কী কী ডকুমেন্ট আপনারা রেডি করে রাখবেন সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, যাতে করে পরবর্তী সময়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হতে পারেন। চলেন আমরা এই দুটোটা টপিক এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, আপনারা যদি ত্রিপুরার জনগণ হয়ে থাকেন, আপনাদের বিভিন্ন ট্রেন্ডিং টপিক যেমন ধরুন SIR, ফিক্সড পে, বা তোমরা যদি কেউ থেকে থাকো সরকারি চাকরি খুঁজছো, চাকরির প্রস্তুতি করছো, আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশনার, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। আমরা আগেও দায়িত্ব নিয়ে বলেছিলাম, এখনও দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো ট্রেন্ডিং টপিক যেগুলো আপনাদের জানা প্রয়োজন আবশ্যিক, যদি না জেনে থাকেন তাহলে হয়তোবা আপনাদের লস হতে পারে, বা যদি জানেন তাহলে হয়তোবা আপনারা লাভ হতে পারে। সরকারি কর্মচারী হোক, সাধারণ আপনারা জনগণ হয়ে থাকেন, ত্রিপুরার পেনশনার হয়ে থাকেন, বা তোমরা চাকরি প্রত্যাশী হয়ে থাকো, চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই কর্মবার্তা অনলাইন চ্যানেল আপনাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস অলমোস্ট প্রত্যেকটা এক্সামেরই, ত্রিপুরার হাইকোর্ট থেকে TPSC থেকে শুরু করে রেলওয়ে, SSC, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, GRBT। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলেই জানো বা নোট করতে পারো, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আজকের ভিডিওর আমাদের মূল টপিকে আমরা চলে এসেছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই SIR কি। আপনারা সকলেই জানেন, যারা জানেন না প্রথমবার হয়তো বা আপনারা জানছেন, তাহলে একটু আপনারা জেনে নিন। SIR হলো ভোটার তালিকা সংশোধন, মানে আপনার যে একজন ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরার হয়ে আপনারা ভোট দিচ্ছেন, ভোটে অংশগ্রহণ করছেন, এই ভোটার তালিকাটা সংশোধন করা হবে, যাতে করে কোনো গলদ ভোটার বা যারা বিদেশি তারা যাতে ভোটদান না করতে পারে এজ এ ত্রিপুরার নাগরিক বা ভারতবর্ষের নাগরিক হিসাবে। সেই কারণে এই ভোটার তালিকাটাকে সংশোধন করা হবে, যেটাকে নাম দেওয়া হয়েছে SIR, ফুল ফর্ম হলো স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। এই SIRটার মধ্যে কারা কারা এই SIR আওতায় আসবে, এই ভিডিওর মাধ্যমে আমরা কী কী জানবো বুঝে নিন। এই SIR আওতায় কারা কারা আসবে, যদি আপনি SIR আওতায় এসে পড়েন কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে, আর যদি এই ডকুমেন্টগুলো না দিতে পারেন তাহলে কি আপনাকে ত্রিপুরা থেকে তাড়িয়ে দেওয়া হবে, কি হবে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব।
গতকালকে দুটি রেপুটেড নিউজ পেপারে, তাছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে উঠে এসেছে যে ত্রিপুরা সহ 22টি রাজ্যে এপ্রিল মাস থেকে, মানে এখন চলছে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস মাঝখানে রয়েছে, এপ্রিল মাস থেকে এসআইআর শুরু হচ্ছে। আমরা ত্রিপুরার কথাটাই বলবো। এখানে বলা হয়েছে আগামী এপ্রিল মাস থেকে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর এসআইআর শুরু হবে। এই কর্মসূচিকে সম্পন্ন করতে ত্রিপুরা সহ দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচক আধিকারিকদের, যাকে সিইউ বলা হয়, প্রাথমিক সম্প্রতি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। চলতি বছরের এপ্রিল মাস থেকে সর্বভারতীয় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আচ্ছা, কথা হলো এই যে এসআইআরটা শুরু হবে কিসের ভিত্তিতে শুরু হবে? যেটা শুরু হবে 2005 সালকে, 2005 সালকে ভিত্তি ধরে এসআইআরটাকে করা হবে। তার মানে 2005 সালের পরে, 2005 সালের পরে যারা ভোটারের নাম রয়েছে, ভোটার তালিকায় রয়েছে, তাদেরকে কিন্তু আবার এটাকে রিভিশন দিতে হবে বা রিভিশন করবে। মানে 2005 সালকে ভিত্তি ধরে 2005 সালের পূর্বে, মানে 2005 সালের পূর্বে পরে যাদের ভোটার তালিকা না, যাদের জন্ম হয়েছে, ঠিক আছে, আমি একটু রং বলে দিয়েছি, ভোটার তালিকা নাম উঠেছে না, যাদের জন্ম হয়েছে। আচ্ছা, যাদের 2005 সালের পূর্বে যাদের ভোটার তালিকায়, ইয়েস 2005 সালকে এটা ওরা ধরা হয়েছে, মানে 2005 সালের পরে যাদের ভোটার, ইয়েস জন্ম না, 2005 সালের পরে যাদের ভোটার তালিকার নাম উঠেছে তাদেরকেই এই রিভিশনটা করাতে হবে। আর 2005 সালের আগে যাদের ভোটার তালিকার নাম উঠেছে তাদের কোনো এমন একটা তাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র তারা একটি মানে একটি প্রমাণপত্র, যে কোনো একটি প্রমাণপত্র দিলেই হবে। ভোটার তালিকার নাম রয়েছে তাদের যে কোনো একটি প্রমাণপত্র, সার্টিফিকেট জমা দিলেই হবে, জন্মের সার্টিফিকেট বা যে কোনো একটি সার্টিফিকেট জমা দিলেই হবে যাদের 1987 সালের আগে জন্ম রয়েছে। ঠিক আছে, মানে 2005 সালের আগে তাদের 2087 সালে জন্ম হলেই তো 18 বছর 2005 সালে হয়ে যায়। 2005 সালে বা এর আগে যাদের ভোটার তালিকায় নাম উঠেছে। ঠিক আছে, এখন কথা হলো যাদের 2005 সালের পরে নাম উঠেছে, মানে 1987 সালে পরে বা 1987 সাল থেকে 2004, ভালো করে শুনুন, 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের কি কি ডকুমেন্ট দিতে হবে? তাদের দিতে হবে নিজের ও বাবার একটি সরকারি যে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে। মানে 2005 সালের পরে যাদের ভোটারে নাম উঠেছে, আর যাদের 2004 সালের পরে জন্ম হয়েছে, 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের কি দিতে হবে? তাদের বাবা মায়ের যে কোনো একটি সরকারি কাগজ জমা দিতে হবে। মানে 1987 থেকে 2004 সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদের নিজের এবং যে বাবার একটি সরকারি নথি জমা দিলে হবে। আর যাদের 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের নিজের বাবার এবং মায়ের উভয়েরই সরকারি নথি জমা করতে হবে এই স্পেশাল ইনসেন্টিভের মধ্যে। এখন আমরা দেখে নেব আরও ডিটেলস কিছু সরকারি সার্টিফিকেট, সরকার কিছু সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। এই সার্টিফিকেটগুলো যদি আপনারা জমা করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। এই সার্টিফিকেটগুলো অবশ্যই আপনারা আগে থেকে রেডি করে রাখবেন। কি কি সার্টিফিকেট আপনারা দেখে নিন, কী কী সার্টিফিকেট দিতে হবে। 1 নম্বরে বলা হয়েছে সরকারি যে কোনো আই কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার। সরকারি যে কোনো একটি আই কার্ড দিলে হবে বা পেনশন পেমেন্ট অর্ডার দিতে হবে। কেন্দ্রীয় সরকারের অধীন কিংবা স্থায়ী অথরিটি দ্বারা, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এবং পিএসইউ যে কোনো আইডি বা সার্টিফিকেট যা 1/7/2087 সাল থেকে রয়েছে, মানে 1/7/2087 সাল বা এর আগে থেকে আপনার কাছে রয়েছে। ঠিক আছে। 3 নম্বরে বলা হয়েছে সরকারি দপ্তর থেকে জন্মের সার্টিফিকেট। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাওয়া। 6 নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্থায়ী বসবাসের সার্টিফিকেট। 7 নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট। 8 নম্বরে বলা হয়েছে ওবিসি, এসসি, এসটি অথবা অন্য কোনো জাতির সার্টিফিকেট। 9 নম্বরে বলা হয়েছে সিটিজেনশিপ এনআরসি যদি থাকে।
10 নম্বর বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর বলা হয়েছে যে কোনো জমি কিংবা বাড়ির দালান ইত্যাদি যে কোনো ডকুমেন্ট জমা করলেই কিন্তু আপনাদের হবে এই এসআইআর স্পেশাল ইনসেনটিভ রিভিশন পদ্ধতির মধ্যে। তারপরে বলা হয়েছে যদি আপনারা এই ডকুমেন্টগুলো না দিতে পারেন তাহলে কি আপনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে? না, এমন কোনো ঘোষণা এখনও করা হয়নি, বা এমন কোনো কিন্তু যে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন কোনো মানে কি বলবো এমন কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। আমরা সম্প্রতি দেখতে পেরেছি বিহার ইলেকশনের আগে অনেক প্রচুর ভোটার বিহার ভোটদান থেকে বাদ পড়েছে। গত কিছুদিন আগেও আমরা দেখতে পেরেছি পশ্চিমবঙ্গ এটা নিয়ে সুপ্রিম কোর্টও কেস হয়েছে। কিন্তু এখন ত্রিপুরা সহ 22টি রাজ্যে আপনাদের স্পেশাল ইনসেনটিভ রিভিশন মানে এসআইআর শুরু হতে যাচ্ছে। তাহলে আপনারা যারাই 2005 সালের আগে আপনাদের ভোটার তালিকায় নাম উঠেছে আপনাদের জন্য তো এমন একটা বড় কোনো সমস্যা হবে না, আপনাদের জন্মের সার্টিফিকেট জমা দিলেই হবে। বা 2005 সালের পরে 2005 সালের পরে যাদের নাম উঠেছে, বিশেষ করে জন্ম তারিখ 1987 থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে, আপনারা নিজের বা বাবার যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হবে। আর 2004 সালের পরে আপনাদের যাদের জন্ম হয়েছে আপনারা শুধু নিজের বাবার এবং মায়ের সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট জমা দিলেই হবে। তাছাড়া যখন এপ্রিল মাস থেকে অফিসিয়ালি শুরু হবে তখন আরও কিছু ডিটেলস বের হবে, কি হলে আপনারা সেই স্পেশাল ইনসেনটিভ থেকে সহসায় আপনাদের প্রুভ করতে পারবেন। আরও কিছু তথ্য গাইডলাইন বের হবে, যখনই বের হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত আপনারা এতটুকু জেনে নিন যে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, এই ডকুমেন্টগুলো যেগুলো আমরা বললাম এগুলো আপনারা একটু রেডি রাখবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে না। এটা নিয়ে আরও ফার্দার যা ইনফরমেশান বের হবে আমরা অবশ্যই আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রেখে দিন। সেকেন্ড যে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা রয়েছে, আপনারা সকলেই জানেন, বিশেষ করে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন এবং আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছেন, আমরা গতকালকে টেলিগ্রামে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিয়েছি যে সুপ্রিম কোর্টের এই স্ট্যাটাস বের হয়েছে সেটার মানে কি, বা আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করে দিয়েছি। তা সত্ত্বেও আমাদেরকে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ করছেন বা অনেকে ফোন করেছেন যে দাদা এটা নিয়ে আরেকটু ডিটেলস আমরা জানতে চাই, আদৌ এটা কী হলে কি হবে। সেই কারণে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরও ডিটেলস একটু আমরা জানাতে চেষ্টা করছি। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে এসএলপি যে সুপ্রিম কোর্টে এসএলপি ত্রিপুরা গভর্নমেন্ট এই নাম্বারে 7447/2026 4/2/2024 এটা ফাইল করেছিল এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট 90 দিনের মধ্যে এটার মধ্যে কিছু ছিল পেন্ডিং কারেকশন করার, সুপ্রিম কোর্ট 90 ডেজ সময় দিয়েছিল সেটাকে কারেকশন করে জমা করার জন্য। পরবর্তী সময় ত্রিপুরা গভর্নমেন্ট 6 দিনের মাথায় 10/2/2024 সেইটাকে রেজিস্টার করেছিল এসএলপিটাকে, এবং সুপ্রিম কোর্ট বলেছিল সেটার যে এসএলপিটার যে অ্যাডমিশনের করার একটি ডেট দেওয়া হয়েছিল 20/2/2026 20/2/2026 সেটা কিছু হয়নি, সেটা পেন্ডিং রয়েছে এবং সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে সেটাকে বলা হয়েছিল যে টেন্টেটিভ একটি ডেট দেওয়া হয়েছে 3/9/2026 কম্পিউটার জেনারেল টেন্টেটিভ ডেট, ঠিক আছে। এই ডেটে এই ডেটে যে আপনাদের ত্রিপুরা গভর্নমেন্টের যে এসএলপিটা সেটা অ্যাডমিশন করা হবে। 20/2/2026 এটা কিছু হয়নি, বর্তমান স্থিতিশীল অবস্থায় রয়েছে, সেটা 9/3/2026 সেটা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে। এখন কথা হলো এই 9/3/2026 কী হতে পারে সেটাই তো আপনাদের কোয়েরি জানার। 9/3/2026 কী হতে পারে? ঠিক আছে, 9/3/2026 তো প্রথমত যে কেসটা অ্যাডমিশন হবে, কেসটা অ্যাডমিশন হবে বললে ভুল, হবে কি না সেটা ঠিক হবে এই 9 তারিখ, কেসটা অ্যাডমিশন হবে কি না এটা ঠিক হবে। আর যদি কেসটা অ্যাডমিশন হয় তাহলে কি হবে? যদি কেসটা অ্যাডমিশন হয়ে যায় তাহলে উভয় পক্ষ যে এই গভর্নমেন্ট এবং যে টিচাররা রয়েছে, যে 15 জন যে টিচাররা রয়েছে, সুপ্রিম কোর্ট ওদের একটি নামও দিয়ে দিয়েছে, ওই টিচাররা যে রয়েছে
ওই যে টিচার পক্ষ রয়েছে ওই টিচার পক্ষ উভয় পক্ষকে লিখিতভাবে একটা মানে জবাব দিতে হবে, গভর্নমেন্ট তরফ থেকে প্লাস টিচার তরফ থেকে একটা লিখিতভাবে জবাব দেবে এবং ফাইনাল হিয়ারিং হবে। তারপরে ফাইনালি হিয়ারিং হবে এবং ফাইনাল হিয়ারিংয়ের পরে সেটা জাজমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট করবে বা জাজমেন্ট বের হবে। এই যে প্রসেসটা, এই যে আমি বললাম 2-3 লাইনের প্রসেস, সেই প্রসেসটা হতেও কিন্তু একটা ভালো একটা সময় লাগতে পারে। ভালো সময় বলতে কেমন সময় লাগতে পারে, যেটা আমরা আইডিয়া করছি, আমাদের কথা হতেও পারে নাও হতে পারে, 1-1.5 বছর তো সময় লাগতে পারে। যেটা আমরা আবারও বলছি, আমরা যে এটা নিজের থেকে আইডিয়া করে বলছি এমনটা হতে পারে নাও হতে পারে, এটা 1-1.5 বছর সময় লাগতে পারে এই যে ছোট্ট প্রসেসিংটা হতে। ঠিক আছে, আর যদি কেসটা যদি অ্যাডমিশন হয় এটা হবে। যদি কেসটা বাই অ্যাডমিশন না হয়, সুপ্রিম কোর্ট যদি কেসটাকে অ্যাডমিশন না করায় তাহলে কি হবে, তাহলে যে এসএলপি করা হয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট তরফ থেকে এসএলপিটা খারিজও হতে পারে। ঠিক আছে, তাহলে 9-3 তারিখ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে 9-3 তারিখ কেসটাকে আদৌ অ্যাডমিশন হবে কি না। তবে আমরা যেটুকু বুঝতে পারছি অ্যাডমিশন হওয়ার কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে। অ্যাডমিশন হবে, অ্যাডমিশন হলে এটা তো উভয় পক্ষে থেকে লিখিত জবাব চাইবে বা উভয় পক্ষ থেকে জবাব চাইবে কোর্ট, সেটাকে হিয়ারিং করবে, তারপর এটাকে জাজমেন্ট হিসাবে হবে। এর মাঝখান দিয়ে আরও অনেক প্রসেস রয়েছে, সেই প্রসেসটি পরেই কিন্তু জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট বের হবে। ওই যে আমরা যা বললাম জাজমেন্ট বের হতে হয়তো একটি সময় লাগতে পারে। বর্তমানে এটি স্ট্যাটাস রয়েছে যেটা আপনারা আমাদের থেকে জানতে চেয়েছিলেন। নেক্সট আমরাও অপেক্ষা করছি 9-3-2026 কী হয়, নাকি পরবর্তী আবারও ডেট দেওয়া হয়, নাকি 9-3-2026 কেসটাকে অ্যাডমিশন হয়ে যায়, সেটা কি স্ট্যাটাস আসবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, যাই কিছু আপনাদের হোক ডিয়ারনেস অ্যালাউন্স, হোক 8th পে কমিশন, হোক ফাইন্যান্সিয়ালি যে কোনো প্রফিট বা ফিক্সড পে, পেনশনার সব কিছু আপডেট আমরা আপনাদেরকে সঠিক সময়ে পৌঁছে দেব, যেটা এতদিন ধরে আমরা দিয়ে আসছি, আবারও আমরা প্রমিস করলাম। অবশ্যই এই স্ট্যাটাসগুলো আপনারা আপনাদের কলিগদেরকেও জানিয়ে দেবেন। নতুন হয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।